নমস্কার। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান পাওয়ার জন্য অনলাইনে মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপে কোন কোন বিষয় মাথায় রাখবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, যাতে আপনি আপনার যে প্রাপ্য সরকারি অনুদান প্রতি মাসে ৩,০০০ টাকা সুনির্দিষ্টভাবে সুনিশ্চিত করতে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে আপনি সমস্তটা কমপ্লিট করতে পারেন। তো কাজেই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদনের সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে কোনো রকম কোথাও অসুবিধা না হয়। এবং সাবস্ক্রাইব করতে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম সাবস্ক্রাইব করতে টাকাও লাগে না। তো সরাসরি অফিসিয়ালভাবে আমি দেখে নেব যে আবেদনের সঠিক সময় কি। তাড়াহুড়া করবে না, অনেকেই তাড়াহুড়া করবে যে যত আগে ফর্ম ফিল আপ করবো তত আগে আমি টাকা পাবো। এটা কিন্তু একেবারে সেমন ব্যাপার নয়। যদি ভুল হয়ে যায় একবার, তাহলে কিন্তু মাসে মাসে যে ৩,০০০ টাকা সরকারি অনুদান পেতেন, সেটা সেই স্বপ্নই থেকে যাবে। সেই কারণে সঠিক পদ্ধতি অবলম্বন করবেন এবং তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। হাতে রয়েছে 3টে মাস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে 1 জুন থেকে 7 জুন, 1 জুন আজকে শুরু হয়নি, শোনা যাচ্ছে আজকে 2 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তো এক্ষেত্রে 7 জুন পর্যন্ত প্রচুর অনলাইনে আবেদন পড়বে, ওয়েবসাইটে ব্রাক থাকবে। তো প্রথম সপ্তাহে পোর্টালে সমস্যা হতে পারে, আবেদনকে এড়িয়ে চলতে হবে, প্রথম সপ্তাহে আবেদন করতে যাবেন না। আর দ্বিতীয় কি, জুন মাসের 8 জুন থেকে 20 আগস্ট হচ্ছে নিরাপদ সময়। আপনি জানেন যে জুন মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুন মাস 1 জুন যদিও শুরু হয়নি, 1 জুনে 2 জুন থেকে শুরু হচ্ছে। 1 জুন থেকে কি হচ্ছে 31 আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে। তো আপনার নিরাপদ সময় কোনটা অনলাইনে আবেদন করার? জুন মাসের 8 তারিখ থেকে আগস্ট মাসের 20 তারিখের মধ্যে যে কোনো সময় আবেদন করুন। 21 আগস্ট থেকে 31 আগস্ট শেষ মুহূর্তে কিন্তু অনেক বেশি মানুষ আসবে আবেদন করতে, যারা আবেদন করেনি। সেই কারণে সার্ভারের সমস্যা হতে পারে। তো এই সময়টাই বেছে নেবেন না যে আগস্ট মাসের 21 তারিখের পর থেকে 31 আগস্ট পর্যন্ত বেছে নেবেন না। এবং প্রথম দিকেও কিন্তু সার্ভারে নতুন নতুন ওয়েবসাইটে প্রচুর মানুষ আসবে। 1 জুন থেকে 7 জুন মানে প্রথম সপ্তাহ এই ওয়েবসাইটে আবেদনের পদ্ধতি বেছে নেবেন না। মোট 90 দিন সময় আছে। তাড়াহুড়া না করে ভুল এড়িয়ে টাকা পাওয়ার ঝুঁকি থেকে, মানে না পাওয়ার ঝুঁকি থেকে দূরে থাকুন। এবং যে বিষয় এখন করে দরকার সেগুলো আগে তৈরি করুন, তারপর আবেদন করবেন ঠান্ডা মাথায়। না হলে কিন্তু সত্যি বলছি, আবেদনে আপনার কোনো না কোনো খামতি থাকবে, যার কারণে হয়তো বা আপনি যে টাকাটা একটু দেরি করে বুঝে শুনে সঠিকভাবে আবেদন করলে পেতেন, সেটা হয়তো নাও পেতে পারেন। তো এখানে বলে রাখি, অফলাইনে আবেদন আর অনলাইনে আবেদন। কেন অনলাইনে আবেদন করবেন? অনলাইনে আবেদনটা বেশি ইম্পর্টেন্ট, কেন অনলাইনেই আবেদন হয়, অফলাইনে কোনো আবেদন হয় না। তো আপনারা অনেকেই বলবেন অফলাইনে আবেদন হয় না, আমি তো অফলাইনেই আবেদন করব, আমি তো অফলাইনে গিয়েই সমস্তটা আবেদন করব। তো এক্ষেত্রে বলে রাখি, অফলাইনে কোনো প্রকার আবেদন কিন্তু আপনার হবে না। আপনার বাড়িতে এসে অফলাইনে ফর্ম হয়তো নিয়ে যাবে, বা আপনি অফলাইনে বিডিও এসডিওকে হয়তো জমা দেবেন, কিন্তু সেটা আবার অফিসিয়াল যে কর্মীগণ আছে সেই আপনার অফলাইনের কাগজ দেখে অনলাইনে সেটা তুলবে। তো এক্ষেত্রে আপনি অনলাইনে করুন কিংবা তারা অনলাইনে করুন, ব্যাপারটা একই ব্যাপার, অনলাইনেই সমস্তটা উঠবে। আলটিমেট অফলাইনে ফর্ম ফিল আপ করলেও অনলাইনে উঠবে। সমস্যাটা কোথায় বলুন তো? যখন অফলাইনে আবেদন করা হবে, কেন ঝুঁকিপূর্ণ? 13 পাতার পেজ সরকারি কর্মীরা ম্যানুয়ালভাবে কম্পিউটারে টাইপ করবে, অনলাইনে ফিল আপ করবে। তখন কি হবে, এত মানুষের ডেটা, এক একজনের 13 পৃষ্ঠা ডেটা, যখন মানুষ একটা হিউম্যান এরর থাকে, তারা ভুল টাইপ করে দিতে পারে। আপনি ঠিক লিখেছেন, দেখে দেখে তারা ভুল টাইপ করলো, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একটা ওয়ার্ড ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলাফল কী হবে? অফলাইন আবেদন করে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি, আগেও দেখা গেছে, বা সেই কারণে বিভিন্ন সময়ে সমস্যা হয়েছে। সেই কারণে অফলাইনকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। অনলাইনে আবেদনটা কেন নিরাপদ?
প্রক্রিয়া হচ্ছে অনলাইন আবেদনকারী নিজের সরকারি ডেটাবেসে নিজেই তথ্য আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিজের তথ্য আপনি 10বার খুঁটিয়ে নেবেন। সরকারি যারা টাইপ করবে তারা 20বার 10বার তথ্য মেলাবে না, কারণ একাধিক ফর্ম আপলোড করবে এবং একটা ফর্মে বুঝতেই পারছেন 13টা পেজের ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্ট আপলোড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি হতেই পারে। একই সাথে ঝুঁকি কি? কোনো রকম ঝুঁকি নেই, টাইপ নিজে করবেন, নিচে বারবার করে মিলিয়ে নেবেন এবং ফলাফল সরকারি ওয়েবসাইটে সরকারি সার্ভারে নিজের সমস্ত ডেটা সঠিকভাবে আপনি আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন পদ্ধতিকেই কিন্তু আপনি বেছে নেবেন। ঠিক আছে, এবার হচ্ছে যোগ্যতা যাচাই। চাকরি এবং আয়ের শর্ত, আপনার পরিবারের আয়ের উৎসের ওপর ভিত্তি করে আপনি যোগ্য কিনা সেটা দেখা হবে। প্রথম শর্ত, পরিবারের অন্য কোনো সদস্য, স্বামী বা সন্তান যদি সরকারি কিংবা বেসরকারি চাকরি করেন বা ট্যাক্স দেন, তাহলে কি আপনি পাবেন? হ্যাঁ পাবেন, অফিসিয়াল নিয়ম অনুযায়ী আপনি যোগ্য। পরিবারের অন্য কোনো সদস্য চাকরির প্রভাব আবেদনকারী বা মহিলার ওপর পড়বে না। মানে আপনার পরিবারে কেউ যদি চাকরি করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনার পরিবারে কেউ যদি আয়কর দেন কোনো সমস্যা নেই, আপনার পরিবারে যদি কেউ প্রচুর ইনকাম করেন কোনো সমস্যা নেই। শর্ত 2, আবেদনকারীর মহিলাদের নিজে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন বা ট্যাক্স দেন। যারা নিজে, ধরুন আপনি আবেদন করছেন, আপনি মহিলা হিসাবে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরি করেন, আপনি যদি ট্যাক্স দেন, তাহলে আপনি আবেদনযোগ্য না। আপনি নিজে আবেদন করেন বা আয়কর দেন, তাহলে এই সুবিধা পাবেন না, আপনি আবেদন করেন না। এবার কথা হচ্ছে, এক পরিবারে একাধিক আবেদনকারী রয়েছে। আপনি অনেকেই মনে করছেন এক পরিবারে একাধিক আবেদনকারী রয়েছে, তাহলে কি প্রত্যেকে আবেদন করবে? তো এই ক্ষেত্রে বলে রাখি, একটি ফর্মে কেবলমাত্র একজন মহিলা আবেদন করতে পারবেন। একজন এর জন্য একবারই আবেদন করবেন, আবার দ্বিতীয়জন যারা আবেদন রয়েছে আবার দ্বিতীয়বার আবেদন করবেন। একই পরিবারে যদি একাধিক সদস্য মহিলা থেকে থাকেন যোগ্য, তাহলে আবেদন করুন। ধরুন প্রথম আবেদনকারী একটি সম্পূর্ণ আলাদা ফর্মে আবেদন করবেন, একই সাথে দ্বিতীয় আবেদনকারী যারা রয়েছে সে নিজের জন্য আরও একটি আলাদা ফর্মে আবেদন করবেন। ঠিক আছে, একই পরিবারে বসবাস করলেও দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আলাদা আলাদা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তৈরি হবে, যাতে আপনার তথ্য যখন চেক করবে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে চেক করবে। আরেকজনের আবেদন, আপনার বাড়ির আরেকজন যখন, আপনার পরিবারে মোটামুটি 2জন মহিলা আছে, দুজনেই অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে বা যোজনায় যখন আবেদন করবেন দুজনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করবেন, আলাদা আলাদা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তৈরি হবে, যাতে আপনি চেক করতে পারেন সঠিকভাবে। একটার ওপর একটাই অ্যাপ্লাই করা কিন্তু যাবে না। এবার কথা বলি, অনলাইনে আবেদনের পূর্বে ডিজিটাল প্রস্তুতি আপনাকে করে রাখতে হবে। অনলাইনে যেটা বললাম সবথেকে ভালো অনলাইন আবেদন করা, পোর্টাল খোলার আগে আপনাকে সমস্ত নথি সব ফোনে স্ক্যান করে সেভ করে রাখতে হবে, যাতে ফোন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সেটার জন্য তো আমি আছি, আমি বলছি। এবার কথা হচ্ছে, যাতে রেডি টু আপলোড সিচুয়েশান আপনার কাছে থাকে, আপনার সমস্ত ডকুমেন্ট রেডি থাকে। কেন? অনেকগুলো ডকুমেন্ট কিন্তু লাগবে। ঠিক আছে, এবার এই যে এতগুলো ডকুমেন্ট, এগুলো যদি আপনি ঠিকঠাক না করেন, প্রথম কথা হচ্ছে অনুমোদিত ফরম্যাট, আপনার ফরম্যাট রেডি করতে হবে। পিডিএফ, জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফাইলে আপনাকে তৈরি করে রাখতে হবে। এবার ফাইলের আকার কি হবে? সর্বোচ্চ 2 MB বা 200 কেবির মধ্যে, মানে 200 কেবি থেকে ফাইলটা 2 MBর মধ্যে হতে হবে। কি বললাম? আর যে ডকুমেন্টটা আসবে সেটা হয়তো আপনার ছবিতে বা পিডিএফে থাকতে পারে, ছবি থাকলে জেপিজি বা পিএনজিতে থাকবে, অথবা পিডিএফ ফরম্যাটে আপনি রাখতে পারেন। এবং প্রতিটি ছবি লেখা যেন স্পষ্টভাবে পড়া যায়, অস্পষ্ট ছবি হলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। স্পষ্টভাবে ছবিগুলো তুলবেন, আপনার আধার কার্ডের ছবি তুলছেন স্পষ্টভাবে তুলুন, আপনার প্যান কার্ডের ছবি তুলছেন স্পষ্টভাবে তুলুন, এগুলো কিন্তু স্পষ্টভাবে দিতে হবে। এবং বাধ্যতামূলক যে নথিগুলো আছে, প্রাথমিক পরিচয়, যেমন এই নথিগুলো পরিবারের প্রধান এবং যুক্ত হওয়া সকল সদস্যের আবশ্যিক, যেমন আধার কার্ড, খুব সুন্দর করে যেগুলো লাগবেই, আধার কার্ডের আপনি ছবি তুলুন, আপনার বাড়ির প্রধান এবং পরিবারের সকল সদস্যের আধার কার্ডের ছবি তুলুন, এবং সেটাকে আপনি যেটা বললেন পিডিএফ কিংবা ইমেজ পিএনজি ফাইলে বা ছবিতে আপনি বাড়িতে সংগ্রহ করুন, ছবি তুলে রাখুন। ডিজিটাল রেশন কার্ড, আর পরিবারের নিজের ডিজিটাল রেশন কার্ড এবং পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের ডিজিটাল রেশন কার্ডের ছবি তোলেন। এবং মোবাইল নম্বর লিঙ্ক করা, পরিবারের প্রধানের সাথে আধার নাম্বারের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা, এটা জানুন। পরিবারের যে আপনার বাড়ির প্রধান যাকে করবেন, আপনার বাড়িতে প্রধান যিনি, তার যে
আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা লিখে রাখুন। সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে দিতে হবে। এবং ভোটার কার্ড, আপনার বাড়িতে যতজন আছে ভোটার 18 বছরের থেকে বেশি বয়সী ভোটার কার্ড রয়েছে, তাদের প্রত্যেকের ভোটের কার্ডের ছবি ঠিক করে নিখুঁতভাবে তুলুন। এবং প্যান কার্ড যতজনের আছে সেই প্যান কার্ডের ছবি ঠিক করে তুলে রেখে দিন। ফোন দিয়েই তুলুন, কোনো সমস্যা নেই, ফোন দিয়ে ছবিটা তুলুন। ছবি তুলে সেটার সাইজ যেটা আছে সেই সাইজটা কি হচ্ছে, আপনি চেষ্টা করবেন 200 কেবি থেকে 2 MBর মধ্যে যাতে হয়, ঠিক আছে। এবং ছবি আকারেও রাখতে পারেন, PDF আকারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিডি। এই ধাপগুলো ভুল হলে আবেদন সঠিকভাবে হলেও টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। আপনাকে ব্যাংকের তথ্য, আবেদনকারী যে রয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং ব্যাংকের নাম নির্ভুলভাবে দিতে হবে। একই সাথে ডিবিডি লিঙ্ক করতে হবে, শুধুমাত্র আপনার না, ফ্যামিলির কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে হবে, সেগুলোকে সংগ্রহ করে রাখুন, ছবি তুলে রাখুন যে কোন কোন ব্যাংক দেবেন। কিন্তু মনে রাখবেন যে আবেদনকারী তার কিন্তু ডিবিডি লিঙ্ক যুক্ত, মানে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে সেই ডিবিডি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু দেবেন। যে আবেদন করছে, যে মহিলার জন্য আবেদন করছেন সেই মহিলার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু দেবেন। এবং ডিবিডি লিঙ্ক নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, তার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি কিভাবে ডিবিডি লিঙ্ক করবেন বা চেক করবেন সেটাও করে নেবেন আগে ভাগে, নয়তো কিন্তু সমস্ত ঠিক আছে, আবেদনও ঠিক আছে, কিন্তু টাকা ঢুকবে না। কারণ ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার হচ্ছে বাধ্যতামূলক নথি পর্ব 2, সম্পদ এবং পরিবার। এখানে কি হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সকল সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শংসাপত্র তৈরি করে রাখুন। আপনার পরিবারে কেউ ধরুন 8ম শ্রেণী পাস করেছে, মাধ্যমিক পাস করেছে বা গ্র্যাজুয়েশন করেছে, তার ছবিগুলো পরিষ্কারভাবে তুলে রাখুন, কারণ এই ডকুমেন্টগুলোও আপনাকে আপলোড করতে হবে অনলাইনে। তো এই ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আপনি ছবিগুলো তুলে রাখুন এবং সেইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে রাখুন। যে এই ছবিটার নাম ধরুন আপনার পরিবারের যে নাম আছে, বাড়ির যে সদস্যগুলো আছে তাদের নামে এডুকেশন কোয়ালিফিকেশান, ধরুন আপনার বাড়িতে আছে রাহুল, একজন রাহুল এডুকেশন কোয়ালিফিকেশান, নবিতা আছে নবিতা এডুকেশন কোয়ালিফিকেশান, এরকমভাবে প্রত্যেকটা এরকম। শিশুর টিকাকরণের, পরিবারের যদি কোনো শিশু থেকে থাকে তারকে যে টিকা দেওয়া হয়েছে তার প্রমাণপত্রও জমা দিতে হবে। সেই কারণে আপনার যে টিকার যে কার্ডটি রয়েছে, স্বাস্থ্য দপ্তরে গিয়ে বা আপনি হেলথ সেন্টারে গিয়ে যে টিকা দেন আপনার শিশুর, তার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটারও ছবি তুলুন, ছবি তুলে স্ক্যান কপি আপনি রেখে দিন। একই রকমভাবে বাড়ি বা জমির দলিল যে রয়েছে, পাকা বাড়ি বা নিজস্ব জমি থাকলে তার রেজিস্ট্রির নথি এবং পর্চা এবং অবিভক্ত ও জমির যে প্রমাণপত্র হিসাবে মানে আপনার দলিল, সেটা ছবি তুলে রেখে দিন, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্তটা রেডি করুন। অনেকগুলো ডকুমেন্ট আছে অনলাইনে আপলোডের আগে, সেগুলো নিখুঁতভাবে আপনি ছবি তুলে এক এক করে প্রত্যেকটা নাম দিয়ে রেখে দিন, যাতে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। এবার আর আপনার পরিবারের যদি এবার এখানে শর্ত সাপেক্ষ নথি, আর্থিক নথি, আর শর্তগুলো কি কি এগুলো মাথায় রাখতে হবে। আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয় যে আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয়, তাহলে ITR রিটার্নের আর্থিক বছরের ইনকাম ট্যাক্সের রিটার্নের পাতার ছবি দিতে হবে। যে ইনকাম ট্যাক্স ফাইল করেছে তার ছবিটা সংগ্রহ করুন। আপনার পরিবারে ধরুন 5 জন আছে বা 3 জন আছে, তার মধ্যে একজন হয়তো ইনকাম ট্যাক্স দেয়, তার ইনকাম ট্যাক্সের রিসিপ্টটা নিন বা ছবি তুলে রেখে দিন আপলোড করার জন্য। কেউ ধরুন আপনার বাড়িতে পেনশন পায়, কোনো সদস্য, যে সদস্য পেনশন পায় সেই পেনশনের স্লিপটায় নিন এবং পেনশন পাচ্ছেন তার স্লিপের ছবি একটা রেখে দিন। একই রকমভাবে কেউ ধরুন আপনার পরিবারে GST দেয়, ঠিক আছে, GST নাম্বার আছে, GST দেন, সেই GST সার্টিফিকেটের ছবিটা নিন এবং GST সার্টিফিকেটের ছবিটা রেখে দিন, কারণ এটাও আপলোড করতে হবে। পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ যদি পেনশন পায়, পরিবারের কেউ যদি GST অ্যাকচুয়ালি দেয়, তার ছবিগুলো রেখে দিন। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, তার কোন ডিপার্টমেন্টে করে সেই ডিটেলসগুলো নিয়ে রাখুন, ছবি তুলে রাখুন একটা নথির। তো এগুলো কিন্তু অবশ্যই তুলে রাখবেন। এবার শর্ত সাপেক্ষ নথি পর্ব 2, যদি কোনো প্রকল্পের স্ট্যাটাস থাকে, মানে ধরুন আপনার পরিবারের কোনো না কোনো
কেউ প্রকল্পের অন্তর্ভুক্ত, কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারোর কাছে রয়েছে, আয়ুষ্মান কার্ড কারোর কাছে রয়েছে, এই ধরনের ডকুমেন্ট যদি কারোর কাছে থেকে থাকে, ঠিক আছে, যে কার্ডগুলো আছে সরকারি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে যার সুবিধা আপনি পেয়ে থাকেন, সেগুলোর ছবি আপনি তুলে রাখবেন। ধরুন কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, আয়ুষ্মান কার্ড রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে তার ছবি তুলে রাখুন, আপলোড করতে হবে। সিএএ, আপনি ধরুন সিএএতে আবেদন করেছেন, নাগরিকত্ব সংশোধনের আইন অনুযায়ী আপনি মানে তোমার সিটিজেনশিপ অ্যাক্ট এর দরুন আপনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সিএএ এর দরুন, তার সার্টিফিকেটের ছবি দিন। এবং আপনি যদি এসআইআই মানে এসআরআই মানে হচ্ছে আপনি ভোটার তালিকায় থেকে নাম বাদ গেছে, নাম বাদ করলে ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাহলে সেই রসিদ তারও ছবি তুলে রাখুন। মানে এই তিনটে, ধরুন আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড রয়েছে, সরকারি অনুদান কোনো কিছু পাচ্ছেন, প্রকল্প পাচ্ছেন, বা কোনো সরকারি ক্রেডিট কার্ড রয়েছে তার ছবি তুললেন। একই সাথে সিএএ এর সার্টিফিকেট পেয়ে আপনি ভারতের নাগরিক হয়েছেন তার ছবি তুললেন সার্টিফিকেট। একই সাথে কেউ ধরুন ট্রাইব্যুনালে এই মুহূর্তে রয়েছেন, আপনার নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, আপনি এসআইআর এর দরুন নাম নিজের ভোটার লিস্ট থেকে বাদ গেছে কোনো কারণে, আপনি আবার আবেদন করেছেন, ট্রাইব্যুনালে রয়েছেন, সেই আবেদনকারীর যে ছবি, আবেদনের যে ছবি, ফর্মের ছবি, সেটা আপনি কি হচ্ছে ছবি তুলে রাখুন। ঠিক আছে, এইগুলো লাগবে কিন্তু। এবার লক্ষ্য হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত এটি সহায়তা করে, তাই এই নথিগুলোকে গুছিয়ে রাখুন। পোর্টাল ঠিক হলেই নির্ভুলভাবে যাতে আবেদন করতে পারে। গ্রাহকদের অধিকার সুনির্দিষ্ট করা, ভুয়া আবেদনকারী বা অযোগ্য ব্যক্তিরা যেন সাধারণত এই মানুষের কষ্টের টাকা না পায়, তাই এই ধরনের না পায়, সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নিচ্ছে, যেটা জানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। আর অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 তারিখেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কোনো কারণে, হয়তো টেকনিক্যাল এররের জন্য। খুব তাড়াতাড়ি হয়তো ভিডিওটি দেখাকালীনও অনলাইনে শুরু হয়ে যেতে পারে, বা মানে আজকে রাতেও শুরু হতে পারে, বা একদিন সময়ও লাগতে পারে। যখনই শুরু হোক না কেন, আমি অলরেডি তোমাদের জন্য সমস্ত প্রসিডিওর নিয়ে একটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। যাদের 60 বছর পেরিয়ে গেছে, 60 বছর বয়স পেরিয়ে গেছে, তাদের জন্য কিন্তু রয়েছে বার্ধক্য ভাতা আর সুবিধা, যেখানে 2000 টাকা প্রতি মাসে কিন্তু সরকারি অনুদান পাবেন। আপনার যদি 60 বছর কিংবা 60 বছর পেরিয়ে যায়, আর তাদের জন্য কিন্তু অপশান রয়েছে। তো আমি সেই ভিডিও অলরেডি করেছি, তো এখানে কিংবা এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে। আর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। থ্যাংক ইউ।